গত 2 দিন যাবৎ খুবই মজার বা হাস্যকর বা একই সঙ্গে ইন্টারেস্টিং একটা ঝগড়াঝাটি দেখতেছি। ঝগড়াঝাটিটা অবশেষে আজকে মনে হয় সমাধান হইল, কিন্তু ঝগড়াঝাটিটা খুবই ইন্টারেস্টিং ছিল। সেটা হচ্ছে যে জামায়াতে ইসলাম আর চরমোনাই পীর তারা কে কত আসন নেবে, কে কত আসন থেকে দাঁড়াইতে পারবে তা নিয়ে অলমোস্ট একটা মারামারি কামড়াকামড়ি করলো। আপনারা নিশ্চয়ই সেটা দেখছেন এবং যথেষ্ট আনন্দও পাইছেন। তবে আমি আজকে তাদেরকে নিয়ে অন্য একটা দিকের আলাপ করতে চাই। সেটা হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে আমরা থাকি সেটা একটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, মানে একটা প্রজাতান্ত্রিক রাষ্ট্র। মানে আধুনিক রাষ্ট্রের যে ধারণা, প্রজাতান্ত্রিক রাষ্ট্র, যে প্রজাই একটা রাষ্ট্র নির্মাণ করে এবং প্রজারাই একটা রাষ্ট্র চালায়। তো সেই রকম একটা প্রজাতান্ত্রিক রাষ্ট্রে এইরকম ইসলামী দলগুলার যে একটা জোট হইল, সেটা আসলে বাস্তবত কীরকম? মানে আপনি এমন একটা দেশে রাজনীতি করতেছেন যেই দেশের সংবিধান এবং টোটাল রাষ্ট্রটাই নির্মাণ হইতেছে একটা প্রজাতান্ত্রিক আধুনিক রাষ্ট্রের আইডিয়ার উপরে, কিন্তু আপনারা করতেছেন একটা ধর্মরাষ্ট্রের রাজনীতি। এবং আপনারা যে একে অপরে মিলিত হয়েছেন সেটা তো আসলে একটা ধর্মতাত্ত্বিক আইডিয়া, এবং আপনারা একটা ধর্মরাষ্ট্র হিসাবে বাংলাদেশকে ইন্টারপ্রেট করতেছেন। এইটা আসলে আপনারা কিভাবে করেন? এবং এনসিপি যখন জামাতের সঙ্গে গেল, আপনারা দেখছেন যে এনসিপিও টুপি, মসজিদ, আজাদি, নারায় তাকবীর এগুলো দিয়েই তাদের রাজনীতিটা সাজাইতেছে। ফলে বাংলাদেশ যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের ভিতরে কি আসলে তারা রাজনীতি করতেছে, নাকি বাংলাদেশ রাষ্ট্রটা তারা বদলায় দিতে চাচ্ছে? এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং প্রশ্নটা আরও জটিল যখন আমরা দেখতে পাই যে প্রফেসর ইউনূস খোল্লাভাবে গণভোট ইত্যাদির প্রশ্নে তিনি এই জামায়াত, এনসিপি, চরমোনাই এই যে জোটটা হয়েছে, এই জোটটাকে আগামী নির্বাচনে জেতানোর জন্য প্রায় মরিয়া আচরণ করতেছেন। এইটা আসলে তিনি কিভাবে করেন? তার মানে আমরা এতকাল ধরে প্রফেসর ইউনূসের ব্যাপারে যে সন্দেহগুলো করতাম যে তিনি আসলে আমেরিকান চর হিসাবে এখানে কাজ করতেছেন কিনা, ফাইনালি কিন্তু জিনিসটা ওরকমই দেখা যাচ্ছে। বাংলাদেশে জামায়াতে ইসলামকে বসাইতে চাইতে পারে, বা একটা ইসলামিক আইডিয়ালিস্ট, একটা আদর্শিক ইসলামিক ধর্মরাষ্ট্র বাংলাদেশটাকে বানাইতে চাইতে পারে আমেরিকা, এ ধরনের একটা আলাপ কিন্তু 2-3 মাস আগে আমরা করছিলাম। এবং আপনাদের মনে আছে যে জামায়াতের নায়েবে আমির তাহের সাহেব আমেরিকার মাটিতে গিয়ে কিন্তু বলছে যে গাজওয়াতুল হিন্দ হবে এবং 50 লাখ জামায়াতের কর্মী ভারতের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত। এই কথাটা তিনি আমেরিকার মাটিতে গিয়ে বলছিলেন। ফলে আমেরিকা কি বাংলাদেশকে আসলেই একটা ধর্মরাষ্ট্র, ইসলামিক ধর্মরাষ্ট্র বানাইতে চাচ্ছেন কিনা, এবং সেটা বানানোর জন্য তিনি একজন নোবেলজয়ী প্রফেসর ইউনূসকে সেখানে বসাইছেন কিনা? ফলে এই প্রশ্নগুলো এর মধ্যে দিয়ে উঠে আসে। আমি ধর্মরাষ্ট্র বনাম প্রজাতান্ত্রিক রাষ্ট্র, এই দুইটার একটা বাইনারি, খুব বেসিক একটা আইডিয়া আলাপ আপনাদের সঙ্গে করতে চাই। সেটা হচ্ছে যে আপনারা খুব ভালোভাবেই জানেন পৃথিবীতে আগে সবই ছিল ধর্মরাষ্ট্র, কারণ কিংরা বা রাজারা এই অনেক জিনিস দখল করে ছিল, আর মানুষের বিয়া শাদী, নৈতিক বিষয় আশয়, ইভেন জায়গা জমির অনেক বিষয় আসলে গির্জার কাছে থাকতো বা চার্চের কন্ট্রোলে থাকতো। ফলে এই চার্চ আর কিং তারা টেরিটরিটাকে যেভাবে কমান্ড করতো, সেটাই ছিল তখনকার রাষ্ট্র। এই যে একটা ধর্মরাষ্ট্র আইডিয়া আকারে যে দুনিয়াটা ছিল, সে জায়গা থেকে জিনিসটাকে বের হইলো কীভাবে? বের হইলো জাস্ট একটা মানুষ যখন ব্যক্তি স্বাধীন হয়ে উঠলো, এবং মানুষ যখন নিজের ব্যবসা নিজে করা শুরু করলো, যে নিজেরা নিজেদের সঙ্গে ব্যবসা করলো, এবং নিজেদের এই ব্যবসায়িক স্বাধীনতা থেকে আস্তে আস্তে, এই ব্যবসায়িক ব্যক্তি স্বাধীনতা থেকে আস্তে আস্তে প্রজাতান্ত্রিক রাষ্ট্রের নির্মাণ হইল। প্রজাতন্ত্র কি? প্রজাতন্ত্র হচ্ছে যে যেখানে অনেকগুলা ব্যক্তি তাদের ব্যক্তি স্বাধীনতার জায়গাগুলোকে তারা ব্যবহার করবে, এনজয় করবে, কিন্তু সেখানে যেন কোনো ব্যক্তি একজনের উপর আরেকজন রাহাজানি করতে না পারে, সেই জন্য সবগুলো ব্যক্তি মিলা, অর্থাৎ সবাই প্রজা আকারে বৈশা একটা আইন বানাবে, সেটাই সংবিধান। ফলে সেই সংবিধানের অনুসারে একটা আইন হবে, সেই আইনটা প্রজারা নিজেরা বানাবে, এবং প্রজারাই আইনের মাধ্যমে নিজেরাই নিজেদেরকে শাসন করবে। ফলে আমাদের যে বড় প্রজাতন্ত্রের কথা বলি আমরা, সেখানে বেসিক্যালি এই যে প্রজারা নিজেদের জন্য নিজের আইন বানাচ্ছে, এবং সেই আইনগুলো বাস্তবায়নের জন্য তারা পুলিশ বসাচ্ছে, তারা জনপ্রতিনিধিদেরকে ভোট দেওয়া সংসদে বা পার্লামেন্টে পাঠাচ্ছে, এবং এইভাবে প্রজাতান্ত্রিক একটা রাষ্ট্র চলতেছে। অন্যদিকে ধর্মরাষ্ট্রের আইডিয়াটা কি? ধর্মরাষ্ট্রের আইডিয়াটা কমপ্লিটলি, এখানে ব্যক্তি স্বাধীন প্রজা বলে কিছু নাই। এখানে সবাই হচ্ছে কিং এবং চার্চ, বা কিং এবং মসজিদ তাদের প্রজা, এবং তারা সেখান থেকে যা বলবে, সেই সুপ্রিম লিডারশিপের জায়গা থেকে যেটা বলবে,
দেশের সব মানুষ সেটা মাইনে নিতে বাধ্য। ফলে আপনি যখন একটা জোট করতেছেন কেবলই ধর্ম, কেবলই ইসলামী শরিয়া, কেবলই মানে একটা ধর্মতাত্ত্বিক আইন, তাইলে সেই জিনিসটা আপনি কিভাবে একটা প্রজাতান্ত্রিক রাষ্ট্রের উপর প্রয়োগ করেন? সেটা তো আপনি করতে পারেন না। এবং এটা যদি আপনি করেন তাহলে তো আপনি কমপ্লিটলি একটা দেশবিরোধী দেশদ্রোহী কাজ করতেছেন, এবং আমরা আপনাদেরকে কিছু বলতে পারতেছি না। এই যে সমস্যাটা, এই যে চরমনায় পীর, এনসিপি, জামাত ইসলাম, তারা যে একটা ধর্মরাষ্ট্র বানানোর জন্য উঠাপেরা লাগছে, এবং একটা ধর্মরাষ্ট্র বানানোই যে তাদের টোটাল রাজনীতির মৌলিক জায়গা, এই যে একটা অবস্থা তৈরি হয়েছে, এটা নিয়ে তো আমাদের আলাপ আলোচনা করা দরকার, এবং সিরিয়াসলি আলাপ আলোচনা আমাদের করা দরকার। তারা যে লিবারেল ডেমোক্রেসির কথাবার্তা বলে, লিবারেল ডেমোক্রেসির সঙ্গে তো ধর্মের কোনো প্রকার কোনো যোগাযোগ নাই। এখানে তিনটা জিনিস আমাদের জন্য খুবই ভয়ের। তার প্রধান দিকটা হচ্ছে আইন। আপনি প্রজাতান্ত্রিক রাষ্ট্রের যে আইন, সেই আইন সম্পূর্ণভাবে এমনভাবে তৈরি যে প্রজারা নিজের আইন নিজেরা করতেছে, এবং সেই কারণেই প্রজাতান্ত্রিক রাষ্ট্রে যখন আইন নির্মাণ করা হয়, সংবিধান নির্মাণ করা হয়, সেখানে গণপরিষদ বসাইতে হয়, এবং গণপরিষদ বসানোর জন্য যেই জনপ্রতিনিধিরা সেখানে যায় সেটাও পাবলিকের সিলেক্টেড জনপ্রতিনিধি হইতে হয়। ফলে গণপরিষদ তৈরি হয়। সেই গণপরিষদ অ্যাজ এ প্রজাদের মতো তারা নিজেরা নিজেদের আইনটা তৈরি করে। অন্যদিকে আপনি যদি দেখেন যে একটা ধর্মরাষ্ট্রের আইডিয়া কি, ধর্মরাষ্ট্রের আইডিয়া হচ্ছে ইসলাম ধর্মের কথাই বলেন, ইসলাম ধর্মে কিন্তু প্রজাতন্ত্রের আলাদা কোনো সার্বভৌমত্ব বলে কিছু নাই। এখানে মানুষের সার্বভৌমত্ব, মানুষের প্রজাতন্ত্র বলে কিছু নাই। এখানে সবই আল্লাহর তরফ থেকে আসবে, এবং আল্লাহর সার্বভৌমত্বই রাষ্ট্রের প্রধান কথা। ফলে এই যে আইডিয়া, এটা তো কমপ্লিটলি ডিফারেন্ট। এবং এখানে আল্লাহর সার্বভৌমত্ব আপনি মানার পরে আল্লাহর যে কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস আছে সেটাকে আপনি ইন্টারপ্রেট করবেন, এবং সেই ইন্টারপ্রেট করার জন্য কিছু আল্লাহর বান্দা বা আল্লাহর ওলি বা আলেম বা মুফতি তারা বসবেন, এবং তারা যেমনভাবে গির্জা পরিচালনা করতে তেমনভাবে তারা মসজিদে বসবেন, তেমনভাবে রাষ্ট্রীয় পরিচালনার জায়গাগুলোতে তারা বসবেন, এবং তারা কোরআন হাদিস ইন্টারপ্রেট করবেন, এবং আল্লাহর সার্বভৌমত্ব তাদের ইন্টারপ্রিটেশনের মধ্যে দিয়ে মানুষের উপর প্রয়োগ করবেন, এবং সেটাই আইন আকারে বাস্তবায়ন হবে। ফলে আপনি যদি আইনের কথা চিন্তা করেন, আমরা বাংলাদেশে যে এক্সিস্টিং আইন ধারণার মধ্যে আছি, ইসলামিক একটা ধর্মরাষ্ট্র হলে কমপ্লিটলি তার থেকে ভিন্ন একটা আইন আমাদের সামনে হাজির করা হবে, এবং সেটা আমাদের মানতে হবে। তো আমরা কি কোনোভাবেই এটা অ্যালাউ করতে পারি? এখন তাদের মধ্যেও দেখবেন যে আবার অনেক ধরনের নানা ধরনের কথাবার্তা আছে। চরমনায় পীর খুব ক্লিয়ারলি তিনি বলেন একটা খিলাফত, তিনি বলেন আল্লাহর শরিয়া, ইসলামী শরিয়া ছাড়া আর কিছু হবে না। অন্যদিকে আবার জামাতে ইসলাম বলে যে তারা ক্ষমতায় গেলে নাকি শরিয়া আইন বানাবে না। অন্যদিকে আবার এনসিপি সারাদিন আজাদি আর নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে বেড়াচ্ছে। ফলে এই যে একটা মানে গোজামিল, এই যে একটা দুই নম্বরে আমাদের সঙ্গে করা হচ্ছে, সেটা তো আমাদের জন্য খুবই ভয়ের জায়গা, এবং আমাদের তো বিষয়টা সিরিয়াসলি ডিল করা উচিত, এবং আমাদের সিরিয়াসলি এটার বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত, কিন্তু আমরা তা তুলতে পারতেছি না। এখানে দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। তার প্রথমটা হচ্ছে যে নারী প্রশ্ন, এবং দ্বিতীয়টা হচ্ছে যে আমাদের সাংস্কৃতিক বা আমাদের সৃজনশীল বা মানুষের সৃষ্টি সত্তার যেই সব বিষয় আসে সেগুলো আমরা আসলে আর ব্যবহার করতে পারবো কিনা। এখন নারীদের কথা যদি বলেন, একটা ইসলামিক ধর্মরাষ্ট্রে এই যে চরমনাই হুজুর, আর এই যে গজওয়াতুল হিন্দ করবে জামাত, আর এই যে আজাদি করবে আর মসজিদ ভিত্তিক, মসজিদে কি নারীরা যায়? এই যে নাসিরউদ্দিন পাটোয়ারিরা যে মসজিদ কেন্দ্রিক মানে নির্বাচনী ক্যাম্পেইন করতেছে, মসজিদে কি নারীরা যায়? যায় না। ফলে আপনার পুরো ক্যাম্পেইনই তো একটা পুরুষ নির্ভর ক্যাম্পেইন। ফলে এই যে এই লোকগুলা যে আইন তৈরি করবে সেটা তো কমপ্লিটলি নারীদের বিরুদ্ধে যাবে, এতে তো কোনো সন্দেহ নাই। অন্যদিকে আমাদের যে সৃজনশীল মননশীল চিন্তা কাঠামো, ধর্ম ধারণার সঙ্গে সৃজনশীল ধারণার একটা কমপ্লিট তফাৎ আছে। আপনি ধর্ম মতে আপনি ওইটাই সৃজনশীল হইতে পারবেন, ওই জায়গাতেই সৃজনশীল হইতে পারবেন যেখানে কেবল আপনি আল্লাহর যে সার্বভৌমত্ব এবং ইসলামের ধারণা সেটাকে আপনি ব্যক্ত করতে পারেন। তার বাইরে কিন্তু আপনার সৃজনশীল জায়গা নাই। আপনি বলতে পারবেন না যে তারা আপনি কত ভালোবাসেন এবং মানে কতটা মানে আপনি তাকে পছন্দ করেন। এই যে বিষয়গুলো আপনার উপর ইম্পোজ হইতে থাকবে, এবং এই যে আপনার উপর ইম্পোজ করা হবে, এটাই যখন কারো একটা রাজনৈতিক নির্মাণ হয়, রাজনৈতিক পয়েন্ট হয় যেখানে দাঁড়ায় তারা রাজনীতি করবে, সেটা তো আমাদের জন্য ভয়ের জায়গা। এই বিষয়টা নিয়ে আমাদের সিরিয়াসলি আলাপ আলোচনা করা দরকার। যেই জোটটা হচ্ছে এনসিপি, জামাত, চরমনায় পীর, মাওলানা মামুনুল হক, এই যে জোটটা হচ্ছে সেটা আমাদের জন্য খুবই ভয়ের জায়গা। এবং সবচেয়ে বড় যে ভয়ের জায়গা হলো যে প্রফেসর মোহাম্মদ ইউনূস এই জোটটাকে যে কোনো মূল্যে ক্ষমতায় নিয়ে আসার জন্য চেষ্টা তদবির চালাই যাচ্ছে। গণভোট যে জিনিসটা, গণভোটে হ্যাঁ এবং না দুইটাই সমান গণতান্ত্রিক রাইট, এবং কেউ যদি হ্যাঁ ভোট দেয়, কেউ যদি না ভোট দেয়, দুইজনই সমান গণতান্ত্রিক
অধিকার এনজয় করতেছেন। ফলে এখানে প্রফেসর ইউনূস যখন বলেন যে না ভোট দেওয়া মানে বাংলাদেশ বিরোধী, তখন তো আপনি খুব ক্লিয়ারলি যে জামায়াতের যে হ্যাঁ ভোট সেটার পক্ষে প্রচারণা চালাচ্ছেন, এবং আপনি ওপেনলি বলতেছেন যে এনসিপি মানে ইয়াংদের তাদের ক্ষমতায় যাওয়া উচিত। ফলে এই যে একটা বাস্তবতা, প্রফেসর ইউনূস তাইলে কার লোক, এই প্রশ্নটাও আমাদের করা দরকার। পৃথিবীর নানান দেশে এইসব নোবেলজয়ী লোকদেরকে দিয়া আমেরিকা কি কি করাচ্ছে বা করাইছে তা আপনাদের ভালোভাবেই জানা আছে। ফলে প্রফেসর ইউনূস আসলে তিনি কি চান, গত 1-1.5 বছর ধইরা আমরা অনেকভাবে তাকে ছাড় দিতে চাইছি যে তিনি কন্ট্রোল করতে পারেন নাই, তিনি মাইনে নিতে বাধ্য হয়েছেন, কিন্তু আপনি যদি খেয়াল করেন তার মধ্যে এই একটা ইসলামী রাজনীতি যেন বাংলাদেশে নির্মাণ হয় এরকম একটা আইডিয়া তিনি কাজ করতেছেন গত 1 বছর ধরে। ফাইনালি তিনি অনেকটাই সাকসেসফুল, এবং স্টেট অ্যাপারেটাস যখন আপনার দখলে মানে প্রফেসর ইউনূসের দখলে, তখন আপনি আগামী নির্বাচন নানাভাবে ইঞ্জিনিয়ারিং করে ম্যানিপুলেট করে আপনি তাদেরকে ক্ষমতায় নিয়েও আসতে পারেন। এবং আমেরিকা কিভাবে কাজ করে তা আপনাদের মানে আমাদের জানা আছে। আমেরিকা মানে অত বোকাও না যে তারা যখন ইঞ্জিনিয়ারিং করবে সেটা আমাদের কাছে মানে ও এক্সপোজ হয়ে যাবে। ফলে এই বিষয়টা খুবই সিরিয়াসলি আমাদের ডিল করা উচিত। এবং প্রফেসর ইউনূসের ব্যাপারে আমাদের যেটা বলা উচিত সেটা হচ্ছে যে প্রফেসর ইউনূস আর কোনোভাবেই একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মতো আচরণ করতেছেন না। তিনি তার জায়গাটা পরিষ্কার করে দিয়েছেন গণভোটে হ্যাঁ প্রচারণা চালানোর মধ্য দিয়ে। ফলে আমরা যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কখনো নির্বাচন করতে প্রস্তুত ছিলাম না, আমরা বেসিক্যালি একটা রাজনৈতিক সরকারের মাধ্যমে নির্বাচন করতেছি, এবং সেই রাজনৈতিক সরকার কোনোভাবেই তার যেই রাজনীতি সেটা লুকাইতে বাধ্য না, এরকম ভাবটা করতেছেন। ফলে এই ব্যাপারগুলো নিয়ে আমাদের আলাপ আলোচনা করা দরকার। প্রফেসর ইউনূস যদি একজন আমেরিকান মৌল হিসাবে বা আমেরিকান মার্কিন চর হিসাবে তিনি আমাদের দেশে কাজ করতে থাকেন, এবং জামাত চরমোনাই এনসিপি ইসলামিক ভাবাদর্শিক আইডিয়ালিস্ট র্যাডিক্যালিস্ট ইসলামিস্ট লোকদেরকে ক্ষমতায় নিয়ে আসার জন্য কাজ করতে থাকেন, অবশ্যই প্রফেসর ইউনূসের বিরুদ্ধে আমাদের আলাপ করা দরকার। এবং এই ঘটনাটা ঘটে যাওয়ার আগেই আমাদের এই বিষয়ে সচেতন হওয়া দরকার যে আলটিমেটলি আমরা কীরকমভাবে একটা নির্বাচন চাই, এবং নির্বাচনটা আদৌ এখনই চাই কিনা। এখনই যদি আমরা নির্বাচনটা চাই তাহলে এর মধ্য দিয়ে হয়তো আমাদেরকে এই প্রফেসর ইউনূসের এই যে আমেরিকান গেম প্ল্যান সেটার ভিতরে আমাদের চলে যেতে হবে। ফলে চরমোনাই পীর আর এনসিপি জামায়াতের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বই মুখ্য বিষয় না। এখানে তারা যে জোট করছে একটা ধর্মরাষ্ট্রের বাসনা থেকে, একটা খিলাফত বাসনা থেকে, একটা ইসলামী শরিয়া একটা ধর্মরাষ্ট্র বানানোর বাসনা থেকে, সেই বিষয়টা আমাদের ডিকোড করা দরকার এবং তার বিরুদ্ধে আমাদের কথা বলতে আরম্ভ করা দরকার।